আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের আঞ্চলিক ভূগোলের পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের অধ্যায়, পশ্চিমবঙ্গ এবং তার পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। সবার প্রথমেই যে রাজ্য শাসন ও অন্যান্য প্রশাসনিক কাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে প্রধানত 4 ধরনের প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, কি করা হয়েছে? রাজ্যটাকে শাসন করতে হবে এবং অন্যান্য যে ধরনের প্রশাসনিক কাজকর্ম আছে সেগুলো যাতে ঠিকঠাক হয় তার জন্য 4 ধরনের প্রশাসনিক বিভাগ করা হয়েছে। এর মধ্যে সবার উপরে কি আছে? ডিভিশন বা বিভাগ। এরপর ডিভিশনের নিচে আছে জেলা এবং জেলার নিচে আছে মহকুমা এবং মহকুমার নিচে আছে সিডি ব্লক। কি হলো বলো তো? প্রথমে আছে ডিভিশন বা বিভাগ, এরপর ডিভিশনের নিচে আছে জেলা, জেলার নিচে আছে মহকুমা এবং মহকুমার নিচে আছে সিডি ব্লক। এবার আমরা এগুলি সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। বিভাগ কি? ডিভিশন বা বিভাগ, পশ্চিমবঙ্গের মোট 23টি জেলা আছে। এই জেলাগুলোকে 5টি বিভাগ বা ডিভিশনে ভাগ করা হয়েছে। এগুলি হলো জলপাইগুড়ি বিভাগ, মালদহ বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ এবং প্রেসিডেন্সি বিভাগ। প্রতিটি বিভাগের শাসন পরিচালনার দায়িত্বে যিনি আছেন তার নাম বিভাগীয় কমিশনার। যিনি শাসনে থাকেন মানে পরিচালনা করেন তাকে কি বলা হয়? বিভাগীয় কমিশনার। ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের 5টি বিভাগ এবং বিভাগীয় অধীন জেলা ও তাদের সদর দপ্তরগুলি কি সেটা একবার আমাদের দেখে নেওয়া উচিত। ঠিক আছে, কি আছে দেখো। যে পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক বিভাগ, যেমন জলপাইগুড়ি বিভাগ যেটা আছে সবার উপরে জলপাইগুড়ি বিভাগ, সেখানে আছে দার্জিলিং, সদর দপ্তর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, সেটার আলিপুরদুয়ারই আছে, জলপাইগুড়ি আছে এবং কোচবিহার আছে। ঠিক আছে। মালদাহের ক্ষেত্রে মালদাহ বিভাগের মধ্যে পড়েছে উত্তর দিনাজপুর যেটা রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর যেটা হচ্ছে বালুরঘাট, মালদা হচ্ছে ইংলিশ বাজার এবং মুর্শিদাবাদ হচ্ছে বহরমপুর। অন্যদিকে বর্ধমানের দিকে গেলে আমরা দেখতে পাই বর্ধমান বিভাগে আছে বীরভূম যেটা সিউড়িতে এবং পূর্ব বর্ধমান আছে বর্ধমানে, পশ্চিম বর্ধমান আছে আসানসোলে এবং হুগলি আছে চুঁচুড়ায়। অন্যদিকে মেদিনীপুর বিভাগে আছে পুরুলিয়া যেটা পুরুলিয়াতে আছে, বাঁকুড়াতে আছে, পূর্ব মেদিনীপুর হচ্ছে তমলুকে এবং পশ্চিম মেদিনীপুর হচ্ছে মেদিনীপুরে এবং ঝাড়গ্রাম হচ্ছে ঝাড়গ্রামে। অন্যদিকে প্রেসিডেন্সি যে বিভাগটি আছে সেটি আবার 5টি ভাগে ভাগ হয়েছে, যথা নদিয়া হচ্ছে কৃষ্ণনগর, হাওড়া হচ্ছে হাওড়ায়, উত্তর 24 পরগনা হচ্ছে বারাসাত, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার হচ্ছে আলিপুরদুয়ার। এবার জেলা নিয়ে আমরা আলোচনা করি। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা প্রশাসনিক কাজকর্ম পরিচালনার প্রধান হিসাবে আছে জেলা কালেক্টর, যাকে আমরা জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সংক্ষেপে আমরা কি বলি বলো তো? ডিএম বলে থাকি। এর মধ্যে ব্যতিক্রম হলো কলকাতা জেলা। এই জেলার আইন শৃঙ্খলা ছাড়া অন্যান্য কাজ পরিচালনা করে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। তার মানে প্রত্যেকটা জেলাতেই ডিএম আছে, একমাত্র ব্যতিক্রমী হচ্ছে কলকাতায়। এই জেলার আইন শৃঙ্খলা যেটা আছে সেটা ছাড়া অন্যান্য সকল কাজকে দেখাশোনা করে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে। অন্যদিকে মহকুমা যেটা আছে, মহকুমাকে কয়েকটি করে মহকুমা নিয়ে গঠিত হয় একটি জেলা। বুঝতে পারলে? কয়েকটি করে মহকুমা নিয়ে একটি জেলা গঠিত হয়। এর মধ্যে বড় জেলাগুলিতে মহকুমার সংখ্যা থাকে বেশি এবং ছোট জেলাগুলিতে থাকে কম। যেমন কোচবিহার জেলার মহকুমার সংখ্যা 5টি, কিন্তু হাওড়া, মালদা ও 2 দিনাজপুর জেলার মহকুমার সংখ্যা হচ্ছে 2টি। প্রতিটি মহকুমার শাসন পরিচালনার দায়িত্বে থাকে মহকুমা শাসকের হাতে, যাকে আমরা ইংলিশে বলি এসডিও। ঠিক আছে। এবার সিডি ব্লক বা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক।
কাকে বলে? সেটা হচ্ছে প্রতিটি মহকুমার মধ্যে থাকে কয়েকটি করে সিডি ব্লক, যাকে প্রশাসনিক বিভাগের সর্বনিম্ন স্তর বলা যেতে পারে। এই ব্লকগুলির শাসন পরিচালনার দায়িত্বে থাকে ব্লক উন্নয়ন আধিকারিক বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যাকে সংক্ষেপে আমরা বিডিও বলে থাকি। কয়েকটি করে গ্রাম পঞ্চায়েত নিয়ে এই ব্লকগুলি গঠন করা হয়ে থাকে। যেমন আমরা মালদার ক্ষেত্রে বলতে পারি ইংলিশ বাজার ব্লক আছে, হবিবপুর ব্লক আছে, মানিকচক ব্লক আছে, ঠিক আছে, গাজল ব্লক আছে। এইভাবে আমরা কিন্তু অনেকগুলো ব্লক কিন্তু গঠন হয় কয়েকটা গ্রাম পঞ্চায়েতকে নিয়ে। পঞ্চায়েত ভিত্তিক প্রশাসন ব্যবস্থা কাকে বলে? 1973 সালে পঞ্চায়েত আইন অনুসারে পশ্চিমবঙ্গে বর্তমানে ত্রিস্তরীয় পঞ্চায়েত শাসন ব্যবস্থা চালু আছে। এর মধ্যে সবার নিচে আছে গ্রাম পঞ্চায়েত, যা কয়েকটি করে গ্রাম নিয়ে গঠন করা হয়। গ্রাম পঞ্চায়েতের পরিচালনার দায়িত্ব যার হাতে থাকে তাকে বলে পঞ্চায়েত প্রধান। কয়েকটি করে গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হয় পঞ্চায়েত সমিতি, যার প্রধানকে বলে সভাধিপতি। আর প্রতিটি ব্লকে একটি করে পঞ্চায়েত সমিতি থাকে। সবার উপর হলো জেলা পরিষদ। জেলার সবকটি পঞ্চায়েত সমিতি নিয়ে তৈরি হয় এই জেলা পরিষদ, যার প্রধানকে বলা হয়ে থাকে জেলা সভাধিপতি। ঠিক আছে, তবে এইটুকু জানা দরকার যে গোর্খা হিল কাউন্সিল বলে আরেকটি আছে, যেটা 1988 সালে থেকে দার্জিলিং জেলার 3টি পার্বত্য মহকুমার যথা দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং এর একটি আলাদা প্রশাসনিক ব্যবস্থা চালু আছে, যার নাম হচ্ছে গোর্খা হিল কাউন্সিল। এই 3টি মহকুমার আইন শৃঙ্খলা, রাজস্ব প্রভৃতি কয়েকটি ছাড়া প্রশাসনিক বাকি ক্ষেত্রগুলি পরিচালনার দায়িত্ব এই কাউন্সিলের। আর এই কাউন্সিলের অস্তিত্বের জন্যই দার্জিলিং জেলায় কোনো জেলা পরিষদ নেই, আছে শিলিগুড়ি মহকুমার জন্য মহকুমা পরিষদ। ঠিক আছে, আমার প্রিয় ছাত্রীরা, এতক্ষণ আমরা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ সম্পর্কে জানলাম যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগকে 4টি প্রধানত প্রশাসনিক বিভাগ আছে, যথা কী ডিভিশন বা বিভাগ, জেলা, মহকুমা এবং সিডি ব্লক। ঠিক আছে, আমরা এবং এছাড়াও ভেতরে যে ছোট ছোট ভাগগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু জেনে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বা ভূমিরূপ সম্পর্কে জানব। ঠিক আছে, কি হয়েছে, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কিন্তু বৈচিত্র্যপূর্ণ। এখানে কোথাও আছে সুউচ্চ পর্বতশ্রেণী, আবার কোথাও আছে উঁচু নিচু তরঙ্গায়িত মালভূমি, আবার কোথাও আছে উর্বর সমতল ভূমি। ভূমিরূপের এই রকম বৈশিষ্ট্য কিন্তু থাকার ফলেই এই রাজ্যের উপর দিয়ে অসংখ্য নদ নদী প্রবাহিত হয়েছে। তোমরা চিত্রে দেখো যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে কিন্তু নদ নদীগুলো প্রবাহিত হয়েছে, এবং এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে উচ্চ, এই যে বাদামি রঙগুলো দিয়ে দেখিয়েছে উঁচু উঁচু পার্বত্য অঞ্চল, আর এইদিকে দেখো কিছু পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চল দেখানো হয়েছে, এবং বাদবাকি যে সবুজ রঙগুলো দেখানো হয়েছে সেগুলো দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সমতল ভূমি নির্দেশ করেছে। এবং এই টোটাল পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু দেখো টোটাল পশ্চিমবঙ্গের উপর দিয়ে অসংখ্য নদ নদী প্রবাহিত হয়েছে। ঠিক আছে, নদীগুলি প্রধানত ভূমির ঢাল অনুসরণ করে, ভূমির যেদিকে ঢাল সেই দিকটা অনুসরণ করে কি করেছে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হলেও কি হয়েছে, দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এবং দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হলেও গতিপথ, উৎস এবং জলের পরিমাণ প্রভৃতি অনুসারে যথেষ্ট বৈশিষ্ট্যপূর্ণ। মানে প্রত্যেকটা কী হয়েছে, দক্ষিণ দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, কিন্তু প্রত্যেকের উৎপত্তি স্থল আলাদা, জলের পরিমাণও আলাদা এবং গতিপথও কিন্তু অনেকটাই আলাদা। ঠিক আছে, এসো তাহলে আমরা পশ্চিমবঙ্গের এই সকল ভূমিরূপ ও নদ নদী সম্পর্কে একটু ভালো করে জেনে নিই। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। কী ভাগ বলো তো? উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, এই যে পশ্চিমের মালভূমি অঞ্চল, ভালো করে একটু দেখো তোমরা, উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, আর
সমভূমি অঞ্চল, বিস্তীর্ণ যে সমভূমি আছে সেই সমভূমি অঞ্চল, ঠিক আছে। উত্তরের পার্বত্য অঞ্চল আছে, তারপরে যে মালভূমি অঞ্চল আছে সেগুলোরও কোনো ভাগ না থাকলেও সমভূমি অঞ্চল যেটা আছে, সমভূমি অঞ্চলকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, যাকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, তরাই এবং উত্তরের সমভূমি। উত্তরের সমভূমিকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে, তাল, বরিন ও দিয়ারা। অন্যদিকে রাঢ় অঞ্চল সমভূমির আরেকটি ভাগ, এবং তৃতীয় ভাগ হচ্ছে গঙ্গার বদ্বীপ অঞ্চল। গঙ্গার যে বদ্বীপ অঞ্চল, মানে আমরা যে এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছি, এই অঞ্চলগুলোকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। গঙ্গার যে বদ্বীপ অঞ্চলটা দেখতে পাচ্ছি আমরা, এটিকে 3টি ভাগে ভাগ করেছি। কি? মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল, পরিণত বদ্বীপ অঞ্চল এবং সক্রিয় বদ্বীপ অঞ্চল, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব পশ্চিমবঙ্গের বিভিন্ন ভূমিভাগ সম্পর্কে। অবস্থান, উত্তরের পার্বত্য অঞ্চলের অবস্থান সম্পর্কে আমরা এবার জানব। কি বলছে, দার্জিলিং জেলার 3টি মহকুমার মধ্যে 2টি মহকুমা কি? দার্জিলিং সদর ও কার্শিয়াং, এবং আলিপুরদুয়ার জেলার উত্তর ভাগে কুমারগ্রাম ও কালচিনি থানা উত্তরের পার্বত্য অঞ্চলের অন্তর্গত, ঠিক আছে। ভূপ্রকৃতিটা কীরকম? এই অঞ্চলের ভূপ্রকৃতি পর্বত সংকুল ও অত্যন্ত বন্ধুর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র এই অঞ্চলেই সুউচ্চ পর্বতশ্রেণী দেখা যায়। তিস্তা নদী দার্জিলিং ও কালিম্পং জেলার সীমানার ওপর দিয়ে প্রায় উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। বুঝতে পারলে? তিস্তা নদীটা কি হয়েছে? দার্জিলিং ও কালিম্পং জেলার সীমানার উপর দিয়ে প্রায় উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, এবং সমগ্র অঞ্চলকে 2টি ভাগে ভাগ করেছে, তিস্তা ঘাটের পশ্চিম ভাগ এবং তিস্তা ঘাটের পূর্ব ভাগ, ঠিক আছে। তিস্তা ঘাটের পশ্চিম ভাগে সিঙ্গালীলা পর্বতশ্রেণী এবং দার্জিলিং পর্বতশ্রেণী উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, এবং এর মধ্যে সিঙ্গালীলা পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিং সীমান্তে অবস্থিত। এই পর্বতশ্রেণীর কয়েকটি উঁচু শৃঙ্গ দার্জিলিং জেলায় আছে, যেমন সান্দাকুফ 3630 মিটার, ভালুক 3596 মিটার, সবরগ্রাম 3543 মিটার প্রভৃতি। এর মধ্যে সান্দাকুফ উত্তরের পার্বত্য অঞ্চল তথা পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু শৃঙ্গ। তিস্তার পশ্চিম ভাগের অপর উল্লেখযোগ্য পর্বতশ্রেণীর নাম হচ্ছে দার্জিলিং পর্বতশ্রেণী। দক্ষিণে তরাই অঞ্চল থেকে খাড়াভাবে উপরে উঠে এই পর্বতশ্রেণীটি উত্তরে বিস্তৃত হয়েছে। এই পর্বতের দক্ষিণে টাইগার হিল, যার উচ্চতা হচ্ছে 2537 মিটার, এবং তার দক্ষিণে ডাউ হিল এবং পূর্বে তগদা পেশক পাহাড়, ঠিক আছে। এখানকার একটি উল্লেখযোগ্য শৃঙ্গের নাম হচ্ছে সিঞ্চল, যার উচ্চতা 2615 মিটার। তিস্তা খাদের পূর্বের পার্বত্য ভূমির উচ্চতা অনেকটাই কম, মানে এটা থেকে আমরা বুঝতে পারছি যে তিস্তার পূর্ব দিকের যে পার্বত্য অঞ্চল সেটি পশ্চিমের পার্বত্য অঞ্চল থেকে অনেকটাই নিচু। এই অংশের সবথেকে উঁচু পর্বতের নাম হচ্ছে ঋষিলা, যার উচ্চতা হচ্ছে 3121 মিটার। এটি কালিম্পং শহরের কাছে অবস্থিত। আলিপুরদুয়ার জেলার উত্তরাংশে কুমারগ্রাম ও কালচিনি থানার ভূমি পর্বতময় হলেও এখানকার উচ্চতা কিন্তু অনেকটাই কম। রেনিগাঙ্গ 1885 মিটার এবং ছোট সিঞ্চুলা 1726 মিটার এই অঞ্চলের 2টি উল্লেখযোগ্য শৃঙ্গ। বক্সাদুয়ার নামে এখানে একটি গিরিপথ আছে, এর মধ্যে দিয়ে ভুটানে প্রবেশ করা যায়, ঠিক আছে। এই পার্বত্য অঞ্চলের নদ নদী সম্পর্কে তাহলে আমরা এবার জেনে নিই যে এই পার্বত্য অঞ্চলের উপর দিয়ে অনেকগুলি নদী প্রবাহিত হয়েছে। এখানকার নদীগুলি হিমবাহের বরফ গলা জলে পুষ্ট বলে সারা বছরই জল থাকে এবং অত্যন্ত খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের বিশেষভাবে উপযোগী। এই অঞ্চলের বিভিন্ন নদীগুলির মধ্যে তিস্তা, জলঢাকা,
মহানন্দা, তোর্ষা, কালজানি, বালাসন প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য। আমাদের মালদার উপর দিয়ে তো মহানন্দা নদীটি গিয়েছে, আমরা এটা জানি প্রত্যেকে। এই মধ্যে তিস্তা নদী এই অঞ্চলের প্রধান নদী। সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে তিস্তা এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে এবং অবশেষে বাংলাদেশের যমুনা, যেটা ব্রহ্মপুত্র নদীতে মিশেছে। তিস্তার অনেকগুলি উপনদী আছে, যেমন ডান তীরে আছে কি রঙ্গিত, রিয়াং, এবং বাম তীরে আছে রাংপো এবং রিলিং। তিস্তা অত্যন্ত খরস্রোতা নদী, মাঝে মাঝে এতে প্রবল বন্যা হয়, এই জন্য তিস্তাকে অনেকেই ত্রাসের নদী বলে থাকে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে উত্তরবঙ্গের ত্রাসের নদীর নাম বলো, তাহলে কিন্তু আমরা তিস্তার নাম বলবো। ঠিক আছে, আর যদি বলি যে এর উপনদীগুলির নাম বলো, তাহলে আমরা উপনদীর নাম হয় ডান তীর বাম তীর উল্লেখ করে বলতে পারি, অথবা না করে একবারেই বলতে পারি যে রঙ্গিত, রিয়াং এবং রংপো, রিলিং। ঠিক আছে, এই অঞ্চলের আরেকটি উল্লেখযোগ্য নদী হচ্ছে জলঢাকা। এর উপর বাঁধ দিয়ে জলঢাকা বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হয়েছে। তাহলে আমরা উত্তরের পার্বত্য অঞ্চল এবং সেই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীগুলির সম্পর্কে জানলাম। এবার আমরা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সম্পর্কে জানব। পশ্চিমবঙ্গের মালভূমিটা কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কিন্তু অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত। সমগ্র পুরুলিয়া জেলা এবং তার সংলগ্ন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার পশ্চিমাংশের ভূমি তরঙ্গায়িত ও ঢেউ খেলানো, মানে এই সকল যে ভূমিভাগগুলো আছে, এই সকল ভূমিভাগগুলো কি পড়ছে আমরা আবার বলি। সমগ্র পুরুলিয়া জেলা এবং তার সংলগ্ন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার পশ্চিমাংশের ভূমি কিন্তু ঢেউ খেলানো বা তরঙ্গায়িত। পশ্চিমবঙ্গের ভূমিভাগে অবস্থিত বলে এই তরঙ্গায়িত উচ্চভূমির নাম পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি যদি আমরা জানি, তাহলে দেখতে পাই যে ভূতাত্ত্বিক গঠন অনুসারে এই অঞ্চল ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির অংশ। আমরা জানি যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে ঝাড়খণ্ড নামক যে রাজ্যটি আছে, সে ঝাড়খণ্ড রাজ্যটি কিন্তু মালভূমি অঞ্চলের অন্তর্গত, এবং এই মালভূমি অঞ্চলেরই অংশ বিশেষ পশ্চিমবঙ্গের মধ্যে আছে, যেটা আমরা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বলে জানি। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গের এটি একটি পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন এলাকা। আমরা পশ্চিমবঙ্গের মালভূমিটি যেটি আছে, এটা কিন্তু একটি প্রাচীন এলাকা। প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে এই অঞ্চলটি গঠিত হয়েছে। এখানকার ছোট ছোট ঢেউ খেলানো বা উঁচু নিচু এই অঞ্চলের পশ্চিম দিকে ভূমিভাগের উচ্চতা সর্বোচ্চ 677 মিটার, এবং যতই পূর্ব দিকে যাওয়া যায় তার উচ্চতা কিন্তু কমতে থাকে, এবং সর্বনিম্ন উচ্চতা হচ্ছে 75 মিটার। অর্থাৎ এই মালভূমির পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। তার মানে আমরা বুঝতেই পারছি যে ঝাড়খণ্ড তো পুরোপুরি, এই ঝাড়খণ্ড এলাকাটা পুরোপুরি মালভূমি এলাকা, এবং যত পূর্ব দিকে আসছে তার উচ্চতা কিন্তু কমতে আছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যেটা একান্তই পশ্চিমে আছে একদম, সেটা কি হচ্ছে উচ্চতাটা বেশি। কতটা উচ্চতা? সর্বোচ্চ হচ্ছে 677 মিটার। অন্যদিকে যত নিচের দিকে আসছে, তত মানে পূর্ব দিকে আসছে, ততটাই উচ্চতা কিন্তু কমে যাচ্ছে। সর্বনিম্ন উচ্চতা কত হয়েছে? মাত্র 75 মিটার। ঠিক আছে, এই মালভূমির কোথাও কোথাও অনেক শক্ত পাথরে তৈরি ছোট ছোট পাহাড় আছে, যেমন পুরুলিয়া জেলার পশ্চিমভাগে অযোধ্যা পাহাড় আছে। হ্যাঁ, অযোধ্যা পাহাড় আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি অযোধ্যা পাহাড়, পুরুলিয়ার পশ্চিমভাগে অযোধ্যা পাহাড়, এবং অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু হচ্ছে সমগ্র অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে কত? 677 মিটার। এই জেলারই উত্তর ভাগে আছে পাঞ্চেত পাহাড়, যার উচ্চতা 643 মিটার, এবং দক্ষিণ ভাগে আছে ভান্ডারি পাহাড়।
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্বভাগ ধীরে ধীরে ঢালু হয়ে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার পশ্চিমভাগে বিস্তৃত হয়েছে। এই জন্য এইসব জেলাতেও শক্ত পাথরে তৈরি কয়েকটি ছোট ছোট পাহাড় কিন্তু আমরা দেখে থাকি। ঠিক আছে, তার মানে গোটা অঞ্চলটাই কিন্তু পাথুরে। যেমন ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, বীরভূম জেলার মথুরখালী এবং বাঁকুড়া জেলার বিহারীনাথ, যার উচ্চতা হচ্ছে 452 মিটার, এবং শুশুনিয়া পাহাড়, যার উচ্চতা 440 মিটার। এই অঞ্চলের নদ নদী সম্পর্কে তাহলে আমরা জেনে নিই। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উপর দিয়ে যে সকল নদী প্রবাহিত হয়েছে তার মধ্যে দামোদর হচ্ছে সবথেকে বড় নদী বা প্রধান নদী। ঝাড়খণ্ডের পালাউমো জেলার খামারপাত পাহাড় থেকে সৃষ্টি হয়ে দামোদর নদী এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং অবশেষে হুগলি নদীতে পড়েছে। মুন্ডেশ্বরী নামে দামোদরের একটি শাখা রূপনারায়ণে মিলিত হয়েছে। মালভূমি অঞ্চলের আরও একটি উল্লেখযোগ্য নদী হল কাঁসাই বা কংসাবতী। পুরুলিয়া জেলার অন্তর্গত অযোধ্যা পাহাড়ের উত্তর দিক থেকে সৃষ্টি হয়ে ওই জেলারই মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বয়ে গিয়েছে এবং অবশেষে হুগলি নদীতে মিশেছে। কুমারী নদী কংসাবতীরই উপনদী। জলসেচ ও বন্যা নিয়ন্ত্রণের জন্য মুকুটমণিপুরে কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে। দ্বারকেশ্বর ও শিলাই বা শিলাবতী নদীর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কাছে পরস্পর মিলিত হয়েছে এবং ওই মিলিত ধারা রূপনারায়ণ নামে গৌখালীতে কাছে হুগলি নদীতে মিশেছে। এই অঞ্চলের উপর দিয়ে আরও বহু নদী প্রবাহিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ময়ূরাক্ষী, অজয়, দ্বারকা, ব্রাহ্মণী, বক্রেশ্বর, কোপাই, সুবর্ণরেখা প্রভৃতি। তাহলে আমার প্রিয় ছাত্রীরা, আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ঠিক আছে, তোমাদের এরপরে আমি সমভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করব।